আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, বর্তমান আমি একটা কথা জানায় রাখি, সেটা হলো যে হাসিনা সরকার যাওয়ার পরে আমাদের বাংলাদেশে লাভ হলো এ যাবত আসার পরে কত টাকা আর নেয়, কত টাকা উন্নতি হয়েছে, আর কত টাকা ব্যাংক খাতে ঘাটতি হয়েছে, এটার হিসাব একটু এক নজরে শুনে আসি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাবে আবারও বড় ধরনের অর্থনৈতিক চাপের মুখে পড়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাস ও সারের দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় ও ভর্তুকি দুটোই একসঙ্গে বেড়েছে। পরিস্থিতি মোকাবেলায় সরকার উন্নয়ন সহযোগীদের কাছ থেকে জরুরিভাবে প্রায় $300 কোটি ঋণ চেয়েছে। আগামী মার্চ-জুন সময়ে এই অর্থ বৈদেশিক মুদ্রার মজুদ ধরে রাখা ও প্রয়োজনীয় আমদানিতে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। একই সময়ে ভর্তুকির অতিরিক্ত চাপ দাঁড়াতে পারে প্রায় ৩৮,৫৪২ কোটি টাকা। সব মিলিয়ে ভর্তুকি ব্যয় দাঁড়াবে প্রায় ৯৭,৫৪২ কোটি টাকা, যেখানে বাজেটে বরাদ্দ আছে ৫৯,০০০ কোটি টাকা। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্থনৈতিক চাপ মূলত যুদ্ধজনিত বৈশ্বিক সরবরাহ সংকটের ফল। অর্থ মন্ত্রণালয়ের অবস্থানপত্র অনুযায়ী এই ঋণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা, জ্বালানি, সার, খাদ্য আমদানি নিশ্চিত করা এবং নির্দিষ্ট জনগোষ্ঠীকে সহায়তা দিতে ভূমিকা রাখবে। আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম প্রায় ২৫০%, এলএনজি ১০০% এবং সারের দাম প্রায় ৫০% পর্যন্ত বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে। ফলে ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালের একই সময়ে আমদানি ব্যয় $৩০১ কোটি থেকে বেড়ে $৫৫৮ কোটি পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৈদেশিক মুদ্রার মজুদ ফেব্রুয়ারিতে $৩০ বিলিয়ন বেশি থাকলেও মার্চে তা কমে প্রায় $২৯ বিলিয়ন নেমে আসে। সরকার মনে করছে, দ্রুত সহায়তা না পেলে আমদানি ও মূল্য স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়বে। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে মূল্য সমন্বয়ের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অন্যদিকে ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যেভাবে জ্বালানি সংকট দেখা দিয়েছিল, এবারও সেই ধরনের ঝুঁকি তৈরি হয়েছে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ $৪৮ বিলিয়ন থেকে নেমে $২০ বিলিয়নের নিচে নেমে গিয়েছিল এবং ডলারের দাম ৮৬ টাকা থেকে ১২০ টাকা ছাড়িয়ে যায়। ফলে দেশে মূল্যস্ফীতি ও দারিদ্র্য হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। গবেষণা অনুযায়ী দারিদ্র্যের হার ১৮.৭% থেকে বেড়ে প্রায় ২৮% পৌঁছায়। পাশাপাশি হরমুজ প্রণালীর অস্থিতিশীলতা বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও অনিশ্চিত করেছে। এই পরিস্থিতিতে সরকার আবারও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে ঋণ সহায়তা নেয়ার পথে যাচ্ছে বলে জানা গেছে। এদিকে অভ্যন্তরীণ অর্থনীতিতেও ঋণ নির্ভরতা দ্রুত বাড়ছে। গত কয়েক মাসে ব্যাংক খাত থেকেই বড় অঙ্কের ঋণ নেওয়া হয়েছে, যা সামষ্টিক অর্থনীতিতে চাপ তৈরি করছে। তথ্য অনুযায়ী ১.৫ মাসে প্রায় ৪১,০০০ কোটি টাকা এবং শেষ ৩ মাসে প্রায় ৫৬,০০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। গত ৯ মাসে মোট ব্যাংক ঋণ দাঁড়িয়েছে প্রায় ১,০৯,০০০ কোটি টাকা। গত ১৪ মাসে ব্যাংক ঋণ বেড়ে প্রায় ২.৫ লাখ কোটি টাকা হয়েছে বলে বিশ্লেষকরা উল্লেখ করেছেন। একই সময় রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৪১,০০০ কোটি টাকা, যা সরকারের পরিচালন ব্যয় মেটাতে চাপ বাড়িয়েছে। একাত্তর টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঋণ বৃদ্ধিকে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হিসাবে দেখছেন অনেক বিশ্লেষক। ব্যাংক খাতের অভ্যন্তরীণ অবস্থাও এই চাপ আরও বাড়াচ্ছে। তথ্য অনুযায়ী একাধিক ব্যাংকে তারল্য সংকট ও মূলধন ঘাটতি রয়েছে, যার পরিমাণ প্রায় ২,৮২,০০০ কোটি টাকা। ব্যবসায়ী ও বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে সরকারের ঋণ বাড়তে থাকলে দীর্ঘমেয়াদে বিনিয়োগ ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে নীতি নির্ধারকরা বলছেন, চলমান বৈশ্বিক সংকট ও রাজস্ব সীমাবদ্ধতার কারণে ব্যয় মেটাতে এই পদক্ষেপ জরুরি। একই সঙ্গে রাজস্ব আহরণ বাড়ানো ও ভর্তুকি ব্যবস্থায় সংস্কারের ওপর জোর দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বৈশ্বিক যুদ্ধ, আমদানি ব্যয় বৃদ্ধি এবং অভ্যন্তরীণ আর্থিক চাপ, এই ৩টি কারণে বাংলাদেশের অর্থনীতি এখন এক জটিল চাপের মধ্যে রয়েছে। এমন তথ্যই উঠে আসে প্রথম আলো এবং একাত্তর টেলিভিশনের প্রতিবেদনে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।